নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছে আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার 15ই মে। আজ হলো ভাইয়ের বউ ভাত, মানে হলো আমার বেয়াইয়ের বউ ভাত। বেয়াই হিসেবে কোনোদিনও দেখা হয়নি, তো প্রথম থেকেই ভাই বলেই ডাকি, সেই ভাইয়ের বউ ভাত। তো বড়মাসে পরে যাবে, তো যেহেতু কাজে যাবে তাই সকালবেলায় রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়েছে। ওদিকে আকাশটা একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, বিগত কয়েকদিন ধরে ভীষণ গরম, ভীষণ রৌদ্র, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো কী কী রান্না করলাম, আর এখন বাজে 7:30, আর কি কি করব চলো তোমাদের একটু শেয়ার করি। এই যে এখানে একটুখানি মশলা কষাচ্ছি, সেটা হচ্ছে ডিমের ঝোলের জন্য। এখানে ডিম, আলু, পটল সব ভাজা আছে, এটাই একটা ঝোল করব। আর এই যে একটুখানি ময়দা ময়দা না, এটা আটা, আটা দিয়ে সুজি দিয়ে এটাকে একটু গোলা রুটি করব, যেটা সকালে খেয়ে যাবে চায়ের সাথে। আর এখানে করেছি একটু পেঁয়াজি ভাজা, কারণ কালকের কিছুটা পান্তা ভাত আছে। আর এখানে করেছি মুগ ডাল ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। তো এর মধ্যে একটু মুগ ডাল ফোড়ন দিয়েছি, যেহেতু তেলটা একটু বেশিই গরম হয়ে গেছিলো, তাই মুগ ডালটা দেওয়ার সাথে সাথে একটু লাল লাল হয়ে গেছে, মানে অনেকটাই লাল হয়ে গেছে। তো বুঝতেই পারছো হয়তো। তো সেই অল্প একটুখানি চিংড়ি ছিল, সাথে অল্প একটু লাউ ছিল, এটা দিয়েই এই তরকারিটা করেছি। এটা যেহেতু আমি খাবো না, তাই ঠাম্মার জন্য একটু রেখে পুরোটাই বড়মশাইকে দিয়ে দেবো। চলো, এখানে বসিয়ে দিয়েছি বরমশাইয়ের জন্য আর আমাদের জন্য চা। আর এদিকে আমার গোলা রুটি অনেকটাই হয়ে গেছে, এই একটা হচ্ছে, আর লাস্ট একটুখানি ব্যাটার আছে, এটা দিয়ে এই ছোট্ট করে একটা হবে। আর এখানে মোটামুটি 4টে হয়েছে, 4টে, আর এই একটা নিয়ে 5টা, আর ওই একটা হবে 6টা। আর এদিকে চাও হয়ে গেছে, ওদিকে বরমশাই ব্রাশ করছে। তো আজ সকালবেলার টিফিনটা বেশ জমে যাবে, দুধ চায়ের সাথে নরম নরম গোলা রুটি। কার এই কম্বিনেশনটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও। কি গো, এ নাও গরম গরম চা আর গরম গরম গোলা রুটি। সবই তো গরম, বাইরে গরম ভিতরে গরম, তো চাটা কেন ঠান্ডা খাবা? প্রথম দিকের ভিডিওটি দেখে তোমরা তো বুঝতেই পারছো, ভিডিওটি হচ্ছে গত বৃহস্পতিবার 15ই মে, যেদিন ছিল আমার ভাইয়ের বৌভাত। তো বৌভাতের দিন যাওয়ার জন্য সকালবেলা উঠেই রান্নাবান্না সেরে ফেলেছিলাম, কারণ বরমশাই কাজে যাবে তার জন্য। আর আজকের দিনটি আমি বাড়িতেই স্টে করব, রাতে আর শ্বশুরবাড়িতে ফিরবো না। তো সেই কারণেই বড়মশাইয়ের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আমি এখানে ইস্ত্রি করে নিচ্ছিলাম। আর এই যে জামাটি ইস্ত্রি করছি, এই জামাটি একটু নিয়ে যেতে হবে, যদি ওখানে ওকে কোনো রকম কাজবাজ করতে হয়, তাই এই জামাটা পরবে, তাই তড়িঘড়ি করে ইস্ত্রি করছি। তবে এই ইস্ত্রির ভূতটা কালকের থেকে মাথায় ঢুকেছে। ওখানে দেখো চেয়ারে কতগুলো ইস্ত্রি করা রয়েছে। যাই হোক, এই জামা প্যান্টগুলো ইস্ত্রি করে তবেই যাব সানে। ওদিকে আমি 2:15 ট্রেন ধরবো, মায়ের সাথে একসাথেই বাড়িতে ফিরবো, কারণ যেহেতু আজকেও একবার বাড়িতে যেতে হবে, তাই ভাবলাম আর একা যাব না। একা বাড়িতে থাকতে ভীষণ কষ্ট হয়, আগের দিন বুঝেছি ঠেলা। তো ভাবলাম আজ যেহেতু মাও যাবে, তো একেবারে মায়ের সাথেই চলে যাব। না হলে অনেক সকাল সকালে বেরিয়ে যেতাম, কিন্তু মায়ের সাথেই যাব। তাই মা যে ট্রেনে আসবে আমিও এখান থেকে সেই ট্রেনেই যাব। সেই কারণেই একটু দেরি করেই যাচ্ছি, ওই 2:15 আমাদের চাকদাতে, তো সেই ট্রেনটিই ধরবো। তো সেই কারণে এখানে যে অতটুকু কাজ করে রেখে যাওয়া সম্ভব করে রেখে যাচ্ছি, কারণ যে কাজটাই ফেলে রেখে যাব কাল এসে সেটাই করতে হবে। আর সত্যি বলতে কোথাও একটার থেকে এসে না কাজ করতে ভালো লাগে না, আর এই গরমের মধ্যে ইস্ত্রি করা সেই যে কী কষ্টের, বুঝতেই পারছো কতটা ঘেমে জল হয়ে যাচ্ছি, বারবার নাইটি দিয়ে মুখ মুছতে হচ্ছে। যাই হোক, ইস্ত্রিটা কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু ইস্ত্রি আছে, সেগুলো করে নিয়ে একেবারে তোমাদের সাথে আসছি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিয়ে। চলো, জামা কাপড়গুলো ইস্ত্রি করা হয়ে গেছে। তো এইটা হলো এর আগের দিন বৌমনিদের বাড়ির থেকে জামাই বরণে আমার বরমশাইকে দিয়েছে। গেঞ্জির কালারটা দারুণ সুন্দর, এখানে হালকা হলুদ লাগলেও গেঞ্জির কালারটা কিন্তু একটু সবুজ সবুজ। আর এই যে ওই শাড়ির ব্লাউজটাও আমি ইস্ত্রি করে রাখলাম। আর ওইদিকে দুটো জামা ইস্ত্রি করলাম, বই কি এই জামাটা আমি নিয়ে যাব,
বরমাসের জন্য। বরমাসাই একটা পরে যাবে, তারপরে গিয়ে এটা পরবে, কারণ ওকে অনেক কাজ করতে হবে। তো যেটা পরে যাবে সেটা একদমই হালকা কালার। আর ওদিকে দেখো কতগুলো জামা কাপড় কালকে আমি ইস্ত্রি করে রেখেছি, ওগুলোই এখন তুলবো। সাথে করে এখানে আছে আমার কতগুলো শাড়ি, এই শাড়িগুলো সব দেবো পালিশে, সেই কারণেই নিয়ে যাব একেবারে। আমি যেহেতু আমাদের পাড়াডাঙ্গার ওখান থেকেই সব পালিশ করাই, তাই ওখানে দেবো এই শাড়িগুলো। তো এটাও আজকে নিয়ে যাব। তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, তার মধ্যে রাতে যে শাড়িটা পরবো সেটাও বার করে নিই, তারপরে গোছগাছ করে নিই, তারপরে যাব স্নানে। এই যে এখনও স্নান হয়নি, পুরো পাগলের মতো হয়ে রয়েছি। তো চলো ঝট করে স্নানটা করে নিই। চলো স্নান হয়ে গেছে, সমস্ত কাজবাজ কমপ্লিট, এখন চলে এসেছি ঠাকুর ঘরে, মানে পুজো দিতে। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। এই যে আজ আমার ফুলের সাজেতে শুধু রং বেরঙের জবাতেই ভরে গেছে। এখানে 3 রকমের জবা ফুল আছে, কি ভালো লাগছে। আর এই ফুলের কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, কেমন একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব, খুব সুন্দর লাগছে এই ফুলের কালারটা। তো চলো ঝটপট করে আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই, তারপরে রেডি হব, তারপরে বেরোবো। চলো বেরিয়ে পড়েছি। আর এখানে এই যে এত গরমের মধ্যে না বাড়িতে গিয়ে আরও একবার স্নান করতে হবে। তো এই যে অটো ধরে নিয়েছি, এখন যাব স্টেশনে, তারপরে ধরবো ট্রেন। তো চলো, এই যে স্টেশনে এসে অনেকক্ষণ ওয়েট করেছি, তারপরেই মায়ের ট্রেন এসছে, আর বুঝতেই পারছো মাও ট্রেনে উঠে পড়েছে। তো চলো একেবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হবে। চলো আজকেও বাড়িতে এসে স্নান সারলাম আরও একবার। এটা নিয়ে আজকে সারাদিনে আমার 3 বার হলো স্নান করা। তো এখন অল্প বিস্তর কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে নর্মাল একটা শাড়ি পরে যাবো। আর আজ বিয়ে বাড়িতে পরার জন্য কী শাড়ি নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি, চলো দেখাই। এই যে মা পরবে এই শাড়িটি, আর আমি পরবো এই যে এই শাড়িটি। দাঁড়া, এই শাড়িটি বরমশাই আমাকে এবার পুজোতে দিয়েছিল, তো এই শাড়িটাই পরবো। আর এই যে আমাদের বাড়ির আমার সব থেকে ভালোবাসার মানুষেরা, এই যে কেমন আছো? ভালো আছি মা, ভালো আছো? ঘুম থেকে উঠলে? স্নান করে রেডি হয়ে নিয়েছি কোনো রকমে। পিছনে দেখতেই পাচ্ছ দাদা আসছে, দাদা এসেছিলো শ্বশুরবাড়ির থেকে, কিছুটা কাজ আছে, মানে ও গিফট নিতে এসেছিলো। মায়েরা কি গিফট দিচ্ছে সেটা তোমরা ওদের বাড়িতে গিয়ে দেখতে পারবে। আর এখন আমরা প্রথমে যাব আমাদের জন্য গিফট কিনতে। আমরা যে গিফটটা দেবো সেটাই দেখতে এসেছিলাম। তো এখানে এই ড্রেসিং টেবিলটা আমরা দেখছিলাম, আমাদের সবার এটা খুব পছন্দ হয়েছে। তো কোনটা নিলাম কোনটা নেব, এখানে আরও সব পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো অনেক দাম, যেটা দেওয়ার মতো ক্ষমতা এখন আমার নেই। অত দাম দিয়ে যদি ড্রেসিং টেবিলে দিতে পারতাম তাহলে হয়তো একটা সোনার জিনিস দিতে পারতাম। তো আমরা কোন ড্রেসিং টেবিলটা নিয়েছি সেটা তোমরা ওই বাড়িতে গেলেই বুঝতে পারবে। তো এখানে আমাদের পেমেন্ট হয়ে গেছে, আর যে বাড়ির ঠিকানায় জিনিস পৌঁছাবে সেই বাড়ির ঠিকানাটাই দাদা এখানে লিখছিল। তো এখানে মোটামুটি পেমেন্ট কমপ্লিট। আর এই যে শোরুমটা, এটা হলো আমাদের বাড়ির থেকে রাস্তার উপরেই, একদম কাছে, আমাদেরই চেনাশোনা একটা কাকা হয় সম্পর্কে, তার কাছ থেকেই জিনিসটি নিলাম। তো উনি বলল সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। তো বরমশাই জানে না, বরমশাই জানে কি গিফট নেব, তবে ভেবেছিলাম রাতে বরমশাই আর আমি এসে নেব, তবে হয়তো রাতে সময় পাবো না, তাই ভাবলাম যে এখনই নিয়ে যাই, কারণ বরমশাইয়ের আস্তে আস্তে সেই 7টা বাজাবে। আর এখানে হচ্ছিল নাম সংকীর্তন। তো দেখো মোটামুটি আমরা চলেই এসেছি বিয়ে বাড়িতে। তো এখানটায় মোটামুটি এসে তো আমি তো অবাক, একদিনের আলোচনায় একটা বিয়ের অনুষ্ঠান করা, তার মধ্যে এত সুন্দর করে একটা বউ ভাতের আয়োজন করা, সত্যি এই যে কত সুন্দর করে দেখো একদিনের মধ্যে গেট সাজিয়েছে, প্যান্ডেল করেছে, সত্যি ভালো লাগছে। সাথে কিন্তু মাইকও বাজছে, বিয়ে বাড়ি কিন্তু আবার গান ছাড়া হয় নাকি। আবার ওরা বিয়ের দিন বাজনাও করেছিল। আর ওই যে আমাদের মিঠি রানী দেখতেই পাচ্ছ। তবে বিয়ের দিন যখন বাজনা করেছিল তখন তো আমি আসতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম জল সইতে যাব বলে। তো এই যে আমি আসার পরেই মিঠি রানী আমার মেকআপের জিনিস দেখার জন্য আমার ব্যাগটা হাতড়ানো শুরু করে দিয়েছে। ও সাজবে বলে মেকআপের জিনিস খুঁজছিল। আর এই যে দাদা যে গিফট আনতে গেছিলো, এটি মা যেদিন শুনেছে বিয়ে হবে সেদিনই এসে বানাতে দিয়েছিল। সেটি হলো মেয়ের হাতের আয়েস্ত। যেহেতু এখন বৌমনিদের বাড়ি থেকে সেরকম কোনো সোনা দেওয়া হচ্ছে না, তাই মা ভেবেছিল যদি বিয়েটা 1 বছর পরে হয় শাখা বাঁধানো বা পলা বাঁধানো দেবে। তাই হঠাৎ করে হয়ে যাওয়াতে মায়ের সামর্থ্যতে এটাই পড়লো। তো এটাও প্রায় 16 থেকে 17 হাজার টাকা পড়ে গেছে এখন যা সোনার দাম। আর এই যে আমাদের মিষ্টি বউ, ভাইয়ের বউ,
দেখতেই পাচ্ছ ওকে কতটা মিষ্টি লাগছে। এই শাড়িটিও পরেছিল ভাত কাপড়ের জন্য, আর আমি প্রথমে ভেবেছিলাম ওটা মনে হয় প্রীতির হাতে হবে না, এতটাই ছোট। তারপর দেখলাম না, হাতে তো হয়েও গেল, সাথে আবার একটু বড়ও হলো। ওকে সবসময় এই আয়স্তটা ঠিকঠাক রাখতে গেলে হাতে একটা ওর মানানসই একটা চুড়ি পরে থাকতে হবে। আমরা সেই সাজেশনেই ওকে দিচ্ছিলাম। বৌমনিও বলছিল আয়স্তর সামনে একটা তোমার হাতের মানানসই একটা চুড়ি পরে নেবে। আর এখানে যে রূপোর পলা বাঁধানোগুলো দেখছো, সেগুলো একটা ওর শাশুড়ি মা দিয়েছে আর একটা ওর বান্ধবী দিয়েছে। আর গিফট পাওয়ার পর এই প্রণাম করার জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপরে এখানে এসেছিলাম, এই যে এখন হচ্ছে বউকে সাজানো হবে, তার জন্যই তার শাড়ি টাড়ি সব পিন করা হচ্ছে। আর যে পিন করছে তার পিছনে যে ড্রেসিং টেবিলটা, ওটাই আমরা দিয়েছি, মানে যেটা আমার দাদা দেখছিল শোরুমে গিয়ে, সেটাই কিন্তু আমরা নিয়েছি। তারপরে আমরাও চলে এসেছিলাম রেডি হতে। এখন আমি বৌমনির মেকআপ করব, তারপরে আমি নিজেও মেকআপ করব, অনেক দেরি হয়ে যাবে, সেই কারণে আমরাও ঝটপট চলে এসেছিলাম। আর এই যে বৌমনি এখন টিস্যু দিয়ে নিজের মুখটা পরিষ্কার করতে ব্যস্ত। তো চলো এখন আমরা মেকআপটা করে নিই, আর একেবারে তোমাদের সাথে মেকআপ করে নিয়ে দেখা হবে। টাটা। চলো, বৌমনির মেকআপ হয়ে গেছে, শাড়ি পরাও হয়ে গেছে, বৌমনি এখন চুল বাঁধছে আর আমি এখন বসেছি মেকআপ করতে। এখানে যে দাদা কোন ফাঁকে এসে আমাদের ভিডিও করেছে সেটা আমরা বুঝতেই পারিনি। আর বুঝতেই পারছো আমার মেকআপটা মোটামুটি বেশ মেকআপটা হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি রয়েছে। আর এই যে মেকআপ কমপ্লিটের পরে বাইরে এসে দেখি ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে সেটা তো ঘরের থেকে বোঝা যাচ্ছে, যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারিনি। এইভাবে যে একটা অনুষ্ঠানের মধ্যে যদি বৃষ্টি হয় না, ঝড় বৃষ্টির সময় খুব সমস্যা হয়। এত আয়োজন, এত আনন্দ সব মাটি হয়ে যায় এক বৃষ্টির কারণে। সত্যি বলতে এই সময়টা আমার একদম পছন্দ হয় না ঝড় বৃষ্টির মধ্যে কোনো অনুষ্ঠান করতে। আর এই যে স্বামী স্ত্রী মেয়ে নিয়ে কত হ্যাপি। আর আমার বৌমনির মেকআপটা কেমন হয়েছে কমেন্টে জানিও, এটা কিন্তু আমি করেছি। আর আমার নেকলেসটা ওকে পরিয়ে দিয়েছি, কি ভালো না লাগছে তাই না? কারণ ওর তো নেকলেস নেই, ওর নেকলেসটা মা দুর্গা পুজোর মধ্যে বানিয়ে দেবে। তাই বললাম যে আজ তোমার ভাইয়ের বিয়ে, আজ তুমি রাজরানীর মতো করে সাজো। আমি তো বড় নেকলেসটা পরি, আজ আমি ছোটোটা পরি, বড়টা তুমি পরো। ও তো পরবে না, জোর করে পরানো হয়েছিল। তারপরে এই যে আমাদের আজকের ব্রাইড, কত সুন্দর কত মিষ্টি লাগছে বলো তো, বউ ভাতের লুকে আরও বেশি ভালো লাগছে। বিয়ের দিন তো মাথায় সিঁদুর ছিল না, তাই একটু ন্যাড়া ন্যাড়া লাগছিল। আজ কিন্তু সিঁদুর পরে মুখটা একদম সুন্দর লাগছে। আর এখানে দেখতেই পারলাম আমি আমার বরমশাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমার বরমশাইয়ের কাছে আমাদের ভাইয়ের বউ একটা আবদার করেছিল, যেহেতু জামাইবাবু হয়, ও বলেছিল জল ছাড়া ফুচকা খাবে, যেহেতু এখানে বসে খাবে, তাই দেখো আমার বরমশাই এক প্লেট সাজিয়ে ওর জন্য ফুচকা এনেছে। যেহেতু ও গিয়ে খেতে পাচ্ছে না, আর বাচ্চা মানুষ তো, ওর না ফুচকা দেখে হয়তো খেতে ইচ্ছা করেছিল, হয়তো বলেছিল, তাই বরমশাই নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসলো ভাই, মানে ভাই কী বলবো, ওটা শালা বউ হয় আর কি। তারপরে আমরাও চলে এসেছিলাম। বিয়ে বাড়িতে ফুচকা হবে আর মেয়ে মানুষ হয়ে ফুচকা খাবো না, এটা কি হতে পারে? আর এই যে কমেন্টে জানাইও কিন্তু আমাদের ভাইয়ের বউ আর আমাকে কেমন লাগছে। আমরা কিন্তু দুজনেই সেম সেম শাড়ি পরেছি, আর ওদিকে বৌমনি একটা আমার মাকেও ফুচকা খাইয়ে দিল। এই সেম সেম শাড়িগুলো আমরা সব সময় কিনে থাকি, আমার মাও যখন দেয় সেম দেয়, আমরাও যখন নিই সেম নিই। আর এই সেম শাড়িটা আমার বরমশাই আমাদের দুজনকে এবার পুজোতে দিয়েছিল। আর এখানে দেখো এই যে যিনি ছবি তুলছে, এটি হলো মেয়ের দাদা। তো আমাদেরও দাদা হয় হয় সম্পর্কে বেয়াই, তবে দাদা বলাটাই আমার কাছে সেও। এখনকার দিনে ইয়ার্কির সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই কারণে বেশি ইয়ার্কি আমি খুব একটা কারোর সাথে মারি না। আমার ভাইও কিন্তু যার বিয়ে, সেও কিন্তু সম্পর্কে আমার বেয়াই, তার সাথে কোনোদিনও সেই ইয়ার্কি সম্পর্কটা আমি রাখিনি। সব সময় নিজের ছোট ভাইয়ের মতো করেই তার সাথে কথা বলেছি। এই যে দেখতে পাচ্ছ এখন বাজে রাত 12:30, সবাই ক্লান্ত হয়ে গেছে, আমিও মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিয়েছি। ওদিকে আমরা এখানে ক্লান্ত হয়ে গেলেও এরা কিন্তু ক্লান্ত হয়নি, এখানে কিন্তু এখনও নাচ চলছে। বিয়েবাড়ি যত আনন্দই করো না কেন, নাচ ছাড়া কিন্তু বিয়েবাড়ি ইনকমপ্লিট। সত্যিই বলতে এখানে আমাকেও সবাই খুব ফোর্স করছিল, তবে আমার না প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, সেই কারণে আমি আর নাচিনি। তবে এদের সবার নাচ দেখতে বেশ ভালো লাগছিল, তাই একটু ঘরের থেকে বেরিয়ে এদের নাচ দেখছিলাম। আর এখানে দেখো স্বামী স্ত্রী তো নাচছিলই, সাথে এখানে আমার দাদাও যোগ দিল। দাদাকে সেইভাবে নাচতে কখনো দেখিনি, তবে আজ শালার বিয়েতে মন খুলে আনন্দ করতে দেখে সত্যিই ভালো লাগলো। বৌমনির সাথে কত সুন্দর দেখো দুজন মিলে জুটি বেঁধে নাচছে, দেখতেও ভালো লাগছে। বরমাসা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল, কিন্তু ওই যে
ভোরবেলা 4:30 উঠেছি, এখনও পর্যন্ত ঘুমানো হয়নি, তাই আর শরীর আর দিচ্ছে না। এইটুকু নাচলে আর বাড়ি যাওয়ার এনার্জি পাবো না। যেহেতু এটা বিয়ে বাড়ি, তাই এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। চলো এবার খাওয়া দাওয়া করে আসি। এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে 1:45। এখন আসলাম বিয়ে বাড়ি থেকে বাড়ি। আজ এই বাড়িতেই আসলাম। আর এই যে বিয়ে বাড়ি থেকে আসার পর এই জায়গাটা দেখে আমার বড্ড মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি উঠেছি সেই 4:30 আর সারাদিনই একটু শোয়া নেই। তার মধ্যে মেকআপ করেছি, শরীরটা একদম ক্লান্ত লাগছে। যেমন দৌড়ঝাঁপ হয়েছে তেমন খাটাখাটনিও পড়েছে, এখন আর ভালো লাগছে না। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামীকাল। বাড়ি গেলাম না এই কারণেই, এই এত রাতে বাড়ি গিয়ে আবার 4:30 উঠতে হবে। বাড়ি গেলেই উঠতে হবে, বাড়ি না গেলে ওঠার কোনো চাপ নেই। তো কালকের দিনটা একটু রেস্ট নেব। টানা করেই যাচ্ছি তো করেই যাচ্ছি, কোনো রেস্ট নেই। আর আমাদের মনে হয় বাড়ির বউদের কোনো রেস্ট হয় না। যাই হোক, চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।